ছাত্র জনতার যারা শহীদ হয়েছে তাদের স্মরণে দোয়া ও গণভোজ এবং রাজারদী গ্রামের হিন্দু এবং মুসলিম সকলের নিরাপত্তার স্বার্থে আইন শৃঙ্খলার নিয়ন্ত্রণের প্রয়োজনে আজকের এই উঠান বৈঠকের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধাভাজন আমার পিতৃতুল্য আমার পিতার বন্ধু জনাব অজিত কাকা, উপস্থিত আমার ডানে এবং বামে আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি বড় ভাইয়েরা, আমি নাম একে একে বললে অনেক সময় নষ্ট হবে, সেই কারণে আবার অনেক মনে কষ্ট পেন না। এবং উপস্থিত আমার সামনে আমার প্রিয় রাজারদী গ্রামবাসী এবং আমার জিনিসপুর গ্রামবাসী এবং দোগেরা গ্রামবাসী সকলের প্রতি যারা মুসলমান আছেন সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আর যারা হিন্দু ধর্মের আছেন তাদের প্রতি আদাব। আসলে আজকের যেই আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতা নিহতদের স্মরণে আজকে আমরা উপস্থিত হয়েছি তাদের আত্মার মাগফিরাত কামনার জন্য, এবং আমরা রাজারদী গ্রামবাসী কিভাবে ভালো থাকতে পারি এবং এই রাজারদী গ্রামবাসীর ঐক্য এবং ভালো থাকার রেজাল্ট যেন আমরা আশপাশে যারা আছি জিনিসপুর, রাজার ডগরিয়া, তারাও যেন এখান থেকে উদ্বুদ্ধ হতে পারি, সেই জন্য কিন্তু আজকের এই মিলন মেলা। আমি আপনারা জানেন আমি সেই 1994 সন থেকে আমি ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলাম, ইউনিয়ন ছাত্র রাজনীতি দিয়ে শুরু করেছি। আমার আজকে ওই সময় আমার মতন অসংখ্য মানুষের যিনি নেতা, সাবেক নরসিংদীর এমপি, নরসিংদী সিংহপুর খ্যাত আল্লাহ শামসুদ্দিন আহমেদ এসাক সাহেবের উপস্থিতিতে জিনিসপুর ইউনিয়নের রাজনৈতিক মাঠ কিন্তু একসময় ছিল হিমাগার মাঠ। হিমাগার মাঠের থেকে সকল আন্দোলন সংগ্রামের দিক নির্দেশনা আসতো। সেইখান থেকেই কিন্তু আমাকে আমার শ্রদ্ধা বড় ভাই বিল্লাল ভাই, আপনারা সবাই চিনেন, উনি আমার বড় ভাই, এবং আরেক বড় ভাই উপস্থিত আলহাজ নাজমুল হোসেন ভূঁইয়া, এই দুইজনে কিন্তু আমাকে এই শামসুদ্দিন আহমদ এসাক সাহেবের সাথে কথা বলে আলোচনার মাধ্যমে এই পশ্চিমাঞ্চল থেকে কিন্তু আমাকে নির্বাচিত করেছে জিনিসপুর ইউনিয়ন ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক হিসাবে। ওই সময় ছাত্র নেতা নরসিংদী জেলার দায়িত্বে ছিল আলহাজ গোলাম কবির কামাল ভাই এবং আলহাজ ফারুক উদ্দিন ভূঁইয়া। শামসুদ্দিন আহমেদ এসাকের সাহেবের উপস্থিতিতে কিন্তু আমার রাজনীতির পথ চলা এই দুই ভাই বড় ভাইয়ের মাধ্যমে। তো তারপর সময় যত গড়ালো, নরসিংদী জেলা যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক ছিল দিন মোহাম্মদ দীপু ভাই, ওনার নেতৃত্বে ইউনিয়ন যুবদলের সভাপতি ছিলাম। আমার বন্ধু রাশেদ, সে ছিল সাধারণ সম্পাদক। তারপর দীর্ঘ পথ চলার পর বিভিন্ন আন্দোলন সংগ্রামে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর নেতৃবৃন্দদের দৃষ্টিতে আসছি যে আমি ইউনিয়ন বিএনপি সভাপতির দায়িত্ব নেওয়ার মতো অবস্থান আমার হয়েছে। তখন তারা আমাকে খায়রুল কবির খোকন ভাই, আজকে যিনি নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব, ওনার দিক নির্দেশনায় কিন্তু সিনিয়র নেতৃবৃন্দদের সুচিন্তিত মতামতের মাধ্যমে কিন্তু আমি ইউনিয়ন বিএনপি সভাপতি নির্বাচিত হয়েছি। তারপরে এই দীর্ঘ ইউনিয়ন, এই জিনিসপুর ইউনিয়ন নরসিংদী জেলার মধ্যে একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন। বাইরের মানুষ আসলে বোঝে যে এটা মনে পৌরসভা। যখন আমি বলি ইউনিয়ন তখন তারা অবাক হয়ে যায় যে একটা ইউনিয়ন এত ডেভেলপ কিভাবে করে। তো সেই ইউনিয়নকে ঢেলে সাজানোর দায়িত্ব নিয়েছি আপনাদের সর্বাত্মক
সহযোগিতা আমি পেয়েছি। সেইখানে সকল ধর্মের লোক যিনি আমাকে সহযোগিতা করেছে, যারা বিএনপি রাজনীতির সাথে জড়িত, তাদের প্রত্যেকে আমার পাশে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে আমি বিশ্বাস করি। তারপর রাজনীতিতে যখন গ্যাপ, একটি সময় আমি চিন্তা করলাম যে জনগণের সাথে যেহেতু সম্পর্ক আছে, আমার বিশ্বাস যদি জনগণ ভোট দিতে পারে তাহলে হয়তো নির্বাচিত হয়ে বের আসতে পারবো। এটা আল্লাহ তাআলার উপর আমার আমি মুসলমান হিসেবে দৃঢ়ভাবে আমার আস্থা ছিল, বিশ্বাস ছিল, এবং আপনাদের ভোটের মাধ্যমে সেটা প্রতিফলিত হয়েছে। আজকে এই দীর্ঘ পথ চলা চেয়ারম্যানশিপ যেদিন আমার রেজাল্ট প্রকাশ হয়েছে ভোটের দিন, তার পরের দিন ঠিক রাত্রে 10:30টায় কিন্তু আমাকে পুলিশ গ্রেপ্তার করার জন্য হন্যে হয়ে করছে। তো ওই দিন আমি যে দৌড় দিয়েছিলাম, আমার মনে হয় এই দৌড় যদি অলিম্পিকের মাঠে দিতে পারতাম তাহলে প্রথম পুরস্কারটা আমিই পেতাম। কিন্তু এটাও ইউনিয়নবাসীর স্বার্থে আমাকে ত্যাগ স্বীকার করতে হয়েছে। তারপর দীর্ঘ 25 দিন পর আমি এলাকায় আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে তাদের সাথে কথা বলে আলোচনার মাধ্যমে আমি এসে শপথ গ্রহণ করেছি। তারপর চেয়ারে বসার কিছুদিন পরই একটি মামলা দিল, আমি বিএনপির চেয়ারম্যান। এইটাই আমার সবচেয়ে বড় অপরাধ। তারপর কিছুদিন আগে একটি মামলা হলো, যেটি আলহাজ মঞ্জুর আলী ভাই গ্রেপ্তার হয়েছে, আপনারা শুনেছেন, নরসিংদী জেলা বিএনপি সংগ্রামী সদস্য সচিব। উনি সদস্য সচিব নির্বাচিত হওয়ার পরেই কিন্তু ওনার বিরুদ্ধে মামলা হয়েছে। সেই মামলা ওনার পরের নামটাই আমার, আর মামলা হয়েছে এটা ওনার মাধ্যমে আমি জানতে পেরেছি। তখন আমি দীর্ঘ 25 দিন বাইরে ছিলাম। আবারও আমার ওই সময় সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরসিংদী সফরের কারণে আমার অত্যন্ত প্রিয় মানুষ, শ্রদ্ধার মানুষ, যিনি সবসময় আমাকে সার্বক্ষণিক আমার খোঁজ খবর নেয়। কিছুক্ষণ আগে ওইখানে বসা অবস্থায় আমি এখানে যে মিটিং করতে আসছি রাজারদি মুসলমান এবং হিন্দু সম্প্রদায়দেরকে নিয়ে, এতে একটি ঐতিহ্য আমাদের, এটার বিষয়ে স্যার খোঁজ খবর নিয়েছে। আমি লাস্ট যে কথাটা বলেছি আমাদের ইউনু মহোদয় স্যারের সাথে কথা বলেছি। তো ওনার মানে মানে এত দক্ষ নেতৃত্বর কারণে আমি নরসিংদী আসতে পেরেছি এবং আজকের এই পরিষদের দীর্ঘ যে জনগণের যে প্রত্যাশা সেটা পূরণ করার চেষ্টা করতেছি। এবং এই 25 দিন বাইরে থাকার পরেও কিন্তু জনগণের কাজ যেন কোনো সমস্যা না হয়, তারপর কিন্তু আমি অনেক দূরে ছিলাম, কিন্তু প্রতি সপ্তাহে কিন্তু আমার কাছে অফিসিয়াল কাগজপত্র নিয়ে আমি কিন্তু এই জনগণের যেন কষ্ট যেন কিছুটা লাঘব হয়, আমি সেই চেষ্টা করেছি এবং সেটা অব্যাহত ছিল। তারপরের এই ধাপটা, আমি আসলে খুবই অসুস্থ। তো গত মাসের 13 তারিখে আমি ডাক্তার দেখিয়ে আমি জিনিসপুর ইউনিয়ন পরিষদের সচিব সাহেবকে সামনে আসার জন্য অনুরোধ করছি। তো আমি ডাক্তার দেখে রাত্র 3টায় বাসায় আসছি। আমি 14 তারিখ থেকে ওষুধ সেবনের মাধ্যমে আমি মানে মোটামুটি ডাক্তার আমাকে বলেছে যে একটু বিশ্রাম নেওয়ার জন্য, বিভিন্ন শারীরিক সমস্যা। তা আমি বিশ্রামের পাশাপাশি পরিষদের দায়িত্ব পালন করতেছি। তো মাঝখানে দীর্ঘ একটা বন্ধ ছিল, আপনারা জানেন, শুধু 18 তারিখে খোলা ছিল। তা 18 তারিখ পরিশোধ করে যখন আমি আপনাদের প্রয়োজনে আমি উপজেলা গিয়েছি ইঞ্জিনিয়ার শাখায়, সেখানে কাজকর্মের কি অবস্থা জেনে আমি পরিষদে গেলাম। পরিষদে যাওয়ার পর আজকে আমার জিনিসপুর ইউনিয়ন পরিষদ সচিব সাহেব শালম সাহেব এখানে উপস্থিত আছে। তো উনি যখন আমার একই সাথে আমরা পরিষদে ছিলাম, তো থাকার পর যখন আমার পরিষদের সম্মুখ দিয়ে যখন মুখ বেঁধে মানে অসংখ্য লোক যাচ্ছে, তখন সচিব সাহেব এসে বললো যে আপনি পরিষদ থেকে এখন বের হয়েন না। আমি পরিষদ থেকে বের হওয়ার জন্য মাত্র রেডি হচ্ছিলাম, তখন বললো যে না, এখন বের হয়েন না। তার কিছুক্ষণ পরই আমি জানতে পারলাম পরিষদে বসা অবস্থায় যে জেলা পরিষদ ভেঙে ফেলেছে। খুব উত্তেজনা। তো পরিষদের সচিব সাহেব এবং আমার প্যানেল চেয়ারম্যান এক সহ গ্রাম পুলিশ সহ আমাকে তাহমিদের বাড়ি হয়ে আমার বাড়ি মসজিদ পর্যন্ত এগিয়ে দিয়ে গিয়েছে। তারপর আমি আমার মসজিদ হয়ে
নামাজ আদায় করে আমি বাড়িতে চলে গেলাম। তারপরের দিন জুমা আদায় করার জন্য মসজিদে আসছি, শরীর ভালো না দিকে জুমা পরে আমি বাসায় চলে গিয়েছি। আমি ফুল বাসায় ছিলাম। তারপর 22 তারিখ রাত্র আমাকে 10:30টার সময় আমি মাত্র বিছানায় গিয়েছি, আমি শুভ। এর মধ্য থেকেই মানে প্রায় দীর্ঘ 25টা গাড়ি, অসংখ্য লোকজন। পরবর্তীতে জানতে পারলাম যে আমার গ্রেপ্তারের 1 ঘন্টা আগে তারা আমার বাড়ির চতুর্পাশ ঘিরে রেখেছে বিভিন্ন এই সিভিল পোশাকে। তো যাক, আমি ওইখানে গিয়েছি, তারা গ্রেপ্তার করে নিয়েছে। এসপি মহোদয় আমার সাথে কথা বলবো এই বলে, আমি জানি যে এটা মিথ্যা আশ্বাস, তবুও আমি কথা না বাড়িয়ে আমি বলছি যে কাপড়টা আমি পরিবর্তন করিনি, যেহেতু রাতের যে ঘুমের পোশাক পরা, তার এই সময়টুকু আমাকে দিয়েছে। তা আমার একটি ছোট মেয়ে আছে, 5 বছর পূর্ণ হয়েছে ওই দিন তার। তা আমি বাসায় ঢুকাই এবং বাসা থেকে বেরোই, যখনই বেরোই, যদি আমার গ্যারেজেও বেরোই তবুও তাকে আমার পাপা দিয়ে বেরোতে হবে। তো ওই দিন আমি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। আমার মেয়েটা আমার পায়ে ধরে রেখেছে, কিন্তু আমি পাপা দিতে পারিনি। কিন্তু আর থানায় যাওয়ার পর এত মানসিক নির্যাতন আমাকে করেছে তারা। তো পরবর্তীতে আমি ধীরে ধীরে জানতে পারলাম আমার এই চক্রান্তের কথা। যাক, আমাদেরকে পুরো 24 ঘন্টা এখানে রাখার পর আমাকে নিয়ে গেল সেই কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার নামে একটি কারাগার আছে। আমরা সবাই জানি যে কাশিমপুর কারাগার, কিন্তু ওইটা একটা বাউন্ডারির ভিতরে 4টি কারাগার। সেই কারাগারের ভিতরে একটি কারাগার আছে হাই সিকিউরিটি, এটি পৃথিবীর মাঝে খুব আলোচিত কারাগার। সেটা মানে সেল, সবাই আমরা যারা জেলের সম্বন্ধে আইডিয়া আছে এমনি তো আমরা দেখি, এটা হলো ছোট ছোট ঘর, ছোট ছোট রুম, মানে 2-3 জন জায়গার মাঝে দেখা গেছে 5 জন 7 জন থাকে। আমি ছোট্ট একটি 8 ফিট বাই 8 ফিট জায়গার মাঝে বাথরুমের জন্য আছে 4.5 ফিট। আর আমি এটা মেপেছিলাম যে আমি এটা স্মরণ রাখতে হবে এটা আসলে কয় ফিট, মোট হলো 8 ফিট বাই 12 ফিট। সেই ছোট্ট ঘরের মাঝে আবার 4.5 ফিটের একটি বাথরুমের জায়গা আছে, এতটুকু ওয়াল, বাথরুমের ভিতরে দাঁড়াইলে এতটুকু দেখা যায় উপরের অংশ। এর ভিতরে আমাদের চলতে হয়েছে, বাকি জায়গার টুকরোর মধ্যে 5 জন ঘুমিয়েছি। যে খাবার দেয় এটি আসলে কোনো সুস্থ মানুষ খেতে পারে না। যে বিছানা, এটাতে সে বসে থাকবে কিন্তু ঘুমাতে যাবে না কখনো। অনেক মানসিক নির্যাতন এটার ভিতরে। এটা এই জেলে যেন আল্লাহ তাআলা কাউকে না নেয়, আমি সেই দোয়া ওইখানে থেকে করেছি, এখনো করি, ভবিষ্যতে করব। তো যাক, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আজকে যে আমরা স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা ধরে রাখা কিন্তু অনেক কঠিন। তা আজকের আমার যে এই কর্মসূচি নরসিংদী জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব আলহাজ খায়রুল খোকন ভাই এবং নরসিংদী জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব আলহাজ মঞ্জুর আলাই ভাই এবং আমার যার হাত ধরে রাজনীতি শুরু আলহাজ গোলাম কবির কামাল ভাই, আমাদের অসংখ্য হাজারো কর্মীর যিনি গুরুজন, উনি উমরাতে ছিল, ওনার মেসেঞ্জারের মাধ্যমে নির্দেশনা এবং মহাসিন হোসেন বিদ্যুৎ ভাই, আলহাজ ফারুক উদ্দিন বিয়া, তাদের এই সিনিয়র নেতৃবৃন্দ, জেলা এবং শহর থানার নেতৃবৃন্দদের নির্দেশে আমি সমস্ত ইউনিয়নে ইতিমধ্যে সকল ওয়ার্ডে প্রায় সকল ওয়ার্ড আমার ঘোরা হয়েছে। সর্বপ্রথম যারা আমাদের হিন্দু সম্প্রদায়ের লোকজন আছে তাদের বাড়িতে গিয়েছি, ঘোড়াদি অঞ্চলে, সোনাতল অঞ্চলে প্রত্যেকের ঘরে ঘরে আমি গিয়েছি এবং তারা বলেছে যে না, আমরা নির্ভয় আছি, আমাকে আশ্বস্ত করেছে। আমরা প্রত্যেক এলাকার যারা নেতৃস্থানীয় লোকজন আছে তাদেরকে আমরা সিনিয়র নেতৃবৃন্দদের
নিজ দেশে আমরা গিয়েছি, এই বার্তা পৌঁছিয়েছি এবং আমি চেয়ারম্যান হিসাবে এসেছি, দুইটা বার্তাই তাদেরকে পৌঁছেছি এবং তারা আমাকে দৃঢ়ভাবে আশ্বস্ত করেছে যে না, আমরা একদম নির্ভয় আছি এবং আপনারা আছেন এবং আপনার লোকজন প্রতিনিয়তই খবর নিচ্ছে। তা আমিও দেখেছি যে না, সত্যিকার অর্থে তারা ভালো আছে। তা আমরা এরকম সবাই ভালো থাকতে চাই। ভালো থাকতে গেলে ভালো ঐক্যের দরকার। তো সেই ঐক্যটা আমাদের যেন অটুট থাকে। আমি আমার বন্ধু মোগল মেম্বার বলেছে যে আমরা বিলপার একটি যে হিন্দু সম্প্রদায়ের এরিয়া আছে আপনারা জানেন, ওইখান থেকে একদম তিনিশপুরের সর্বশেষ অঞ্চল যে সোনাতলা, ওইখানেও হিন্দু সম্প্রদায়ের লোকজন আছে। সকলের সাথে আমার একটি চমৎকার সম্পর্ক এবং আমি আমার জানা মতে এখনো পর্যন্ত কোন হিন্দু সম্প্রদায়ের কারো বাড়িতে বা কোনো মোবাইলে হুমকি ধমকি কোনো তথ্য এখনো পর্যন্ত আমার কাছে আসেনি। তা আমি আপনাদেরকেও আশ্বস্ত করতে চাই, রাজারজি তিনিশপুর ডগরিয়া এটি আমি আসলে 3 গ্রামেরই সন্তান। এটি আমার গ্রাম, 3টাকে আমি আলাদা করে দেখি না। আমি চেয়ারম্যান, আমার হলো পূর্ব অঞ্চলে 6টি ইউনিয়ন আছে, ওয়ার্ড আছে, সেইখানে আমি চেয়ারম্যান, কিন্তু এটা তো আমার গ্রাম। আমি সকালে বেরোলে আমার 3টা গ্রাম প্রতিদিনই আমার হাঁটা হয়ে যায়। আমি এদিক থেকে বেরোয় রাজাদের উপর দিয়ে গিয়ে আমি দৌড়ে গিয়ে অনেক সময় বিশ্রাম নিই, আবার ওই দিক থেকে ঘুরে আসছি। এই যে আপনাদের সাথে আমার এই যে দীর্ঘ পথ চলা, এই যে একটু মধুর সম্পর্ক, আপনারা আমাকে ভালোবাসেন বিধায় এটা আমি আসলে এই পথ চলতে পারি এবং উৎসাহ আমি পাই। এটা অব্যাহত থাকবে এবং আপনাদের যেই সর্বপ্রথম আমি বলবো পাহারার যে বিষয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় বর্তমান আইন শৃঙ্খলার বিষয়ে, যে দেশের সার্বিক আপনারা জানেন 5 তারিখের পরে দেশের কিছু দুষ্কৃতিকারীরা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন এলাকায় এই যে মানুষকে নির্যাতন, বাড়িঘর লুণ্ঠন করা, ব্যবসা বাণিজ্য দখল করা, মানে একটি জবরদখলের একটি লুটের যেই গড়ে তুলেছে, সেইটার বিরুদ্ধেই কিন্তু আজকের এখানের উপস্থিতি। আমি মনে করি আমার ইউনিয়ন একেবারে শহরতলি হলেও আমরা অনেক ভালো আছি। তিনিশপুর ইউনিয়নের 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া তেমন কোনো ঘটনা ঘটেনি। তাই সকল এলাকায় পাহারা আছে। সোনাতলা যান, ঘোড়াদিয়া যান, সঙ্গীতা যান, পুরানপাড়া যান, সকল জায়গায় কিন্তু তিনিশপুর সহ আমিও আমার বড় ভাইদেরকে নিয়ে তাৎক্ষণিক আমি 10 মিনিটের নোটিশে মহল্লাবাসী সবাই এসেছে, আমরা পাহারার ব্যবস্থা করেছি। তো তিনিশপুর আশা করি যে জায়গায় পাহারা এখনো শুরু হয় নাই, বাকি এই অল্প কয়েকদিনের ভিতর হয়ে যাবে। আর আইন শৃঙ্খলার আমি ওসি মহোদয়ের সাথে গত রবিবার দিন প্রায় দীর্ঘ 2 ঘন্টার উপরে আমি কথা বলেছি, থানায় গিয়েছিলাম। তো উনি আসলে খুব আন্তরিক মানুষ, জনগণ নিয়ে ভাবে। তো পুলিশ যারা সত্যিকার অর্থেই জনগণের কথা চিন্তা না করে শুধু নিজের স্বার্থকে হাসিল করার জন্য এই দেশের এই অস্থিতিশীল পরিস্থিতি তৈরিতে সহযোগিতা করেছে, তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। এবং আমি ওসি মহোদয়কে বলেছি তারা যেন চলে যায়। তারা হলো মাদক ব্যবসায়ীদের দোষর, চাঁদাবাজদের দোষর, ভূমিদস্যু যারা জবরদখল করে তাদের দোষর, কারণ তাদের মাধ্যমেই কিন্তু এই অন্যায়কারীরা প্রশ্রয়গুলি পায়। আপনারা প্রত্যেক জায়গায় দেখবেন এই প্রশ্রয়গুলি যারা দুর্নীতিবাজ পুলিশ অফিসার আছে তাদের কারণে কিন্তু হয়। সবাই কিন্তু খারাপ না, যারা খারাপ তাদের সংখ্যা অল্প, কিন্তু আত্মসম্মান বোধের কারণে যারা ভালো তারা পিছিয়ে থাকে, খারাপ এগিয়ে যায়। এই সুযোগ কিন্তু দেওয়া যাবে না। এটার বিরুদ্ধেই কিন্তু এই যে বৈষম্য বিরোধী আন্দোলন, দুর্নীতি, অন্যায়, অত্যাচার, জুলুমবাজদের বিরুদ্ধে কিন্তু আন্দোলন। সরকার পতনের আন্দোলন কিন্তু প্রথম উদ্দেশ্য ছিল না। মূল উদ্দেশ্য ছিল, আমি মনে করি দেশের যেই শিক্ষা ব্যবস্থার যে জাতির যেই মেরুদণ্ড আমরা বলি, এটা ভেঙে যাচ্ছে। আমরা মেধাবী ছাত্ররা চাকরি পাচ্ছি না, এই যে একটা হাহাকার, দ্রব্যমূল্যের হাহাকার, যেটি সকল কিছু মিলিয়ে কিন্তু একটি বিস্ফোরণ হয়েছে। সেখানে আমরা যারা আওয়ামী লীগ করে উনিও যদি 200 টাকা দিয়ে তেল কিনতে হয়, যারা বিএনপি জামাত করে তারাও কিন্তু 200 টাকা দিয়ে তেল কিনতে হয়। আওয়ামী লীগ করলে কিন্তু কম নিচ্ছে, দোকানদাররা কম কিন্তু নেয় নাই। তাহলে কি সবাই কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। কারণ কি,
সিন্ডিকেটের কারণে। সকল জায়গায় সিন্ডিকেটের বিরুদ্ধে কিন্তু এই বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে। তো সেইটার রেজাল্ট 5 তারিখে হয়েছে। শত শত শহীদের রক্তের বিনিময়ে কিন্তু এই স্বাধীনতা হয়েছে, আসছে। এখন স্বাধীনতা আমাদের ধরে রাখতে হবে। স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা অনেক কঠিন। এখন আমরা এই কঠিন সময় পার করতেছি। তা আমি সকলকে অনুরোধ করব, আমরা স্বাধীনতা পেয়েছি বলেই কিন্তু যে আমরা কারো জমি লুণ্ঠন করব, ব্যবসা লুণ্ঠন করব, এই যে বাড়ি ঘরে হামলা দিব, মূল্যবান জিনিসপত্র নিয়ে যাব, এর জন্য কিন্তু আমরা স্বাধীনতা আসে নাই। 1971 সনে আসে নাই, এখনো গত 5 আগস্টে কিন্তু আসে নাই। কেন আন্দোলন হয়েছে, কেন আমরা মনে করি যে দেশ পুনরায় স্বাধীন হয়েছে? সবাই ভালো থাকার জন্য, সকল কিছু সহজলভ্য করার জন্য, এবং সকল জনগণ যেন ভালো কিছু সকলে সাধ্য মতন কিনতে পারে, যার যার মতন স্বাধীনভাবে চলতে পারে, স্বাধীন ব্যবসা, স্বাধীন চলাফেরা, নিজের মেধা প্রজ্ঞা দিয়ে যেন লেখাপড়া শেষ করে যার যার মেধা দিয়ে যেন ভালো যোগ্যতা সম্পন্ন চাকরি পেতে পারে যার যার মেধা অনুযায়ী। এই কারণেই কিন্তু ওই স্বাধীনতার আন্দোলন হয়েছে বলে আমি মনে করি। তো সেই ক্ষেত্রে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। এই বৈষম্য বিরোধী আন্দোলন অদূর ভবিষ্যতে যেন আবার এরকম রক্তপাতের জন্য আবার এই যে শহীদ যেন এটাই যেন আমাদের শেষ স্বাধীনতা হয়। আমরা যেন এখন রাষ্ট্র উন্নয়নের দিকে চলে যাই, সেই দিকে যেন আমরা সবাই খেয়াল করি। আরেকটি হলো যে আমরা বিভিন্নভাবে দুষ্কৃতিকারীরা, আমার প্রিয়, অত্যন্ত প্রিয়ভাজন মানুষ আমার সদ্য বড় ভাই সুশান্ত দা বলেছে যে দুষ্কৃতি যারা তারা সংখ্যালঘু, এটাই সঠিক। যারা সমাজে দুষ্কৃতি, এলাকায় দুষ্কৃতি, তাদের সংখ্যা কম, তারাই দুষ্কৃতি। আর সংখ্যালঘু এই শব্দটা একেবারেই মোটেই ঠিক না। সংখ্যালঘু বলতে কোনো শব্দ নাই। যারা হিন্দু সম্প্রদায়ের লোক আছেন তাদের জমির কাগজপত্র এটার মালিক কি আমরা যারা মুসলমান আছি আমরা নাকি আপনারাই আছেন বলেন তো? যারা হিন্দু সম্প্রদায়ের লোকজন আছেন আপনাদের জমির কাগজপত্র কি আমাদের নামে নাকি আপনাদের নামে? তাহলে সংখ্যালঘু বলেন কেন? আপনার জমির মালিক আপনি, আমার জমির মালিক আমি। আমরা সবাই একটাই পরিচয় আমাদের, আমরা সবাই বাংলাদেশী, আমরা সবাই বাংলাদেশের নাগরিক। এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়। এই যে সংখ্যালঘু এই তকমা দিয়ে জাতিকে বিভক্ত করে সুবিধাবাদীরা কিন্তু ফায়দা লুটেছে, কিন্তু সংখ্যালঘু তকমা দিয়ে যাদেরকে বিভক্তি করেছে তাদের কোনো উন্নতি ঘটছে? তাদের কিন্তু উন্নতি ঘটে নাই। তাদের কর্ম কিন্তু তারা করেই খাচ্ছে। তো তাদেরকে, সংখ্যালঘুদেরকে যে আলাদা করলো, বিভক্তি করলো, এই যে মুসলমান ছাড়া বাকি যারা আছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাদেরকে সংখ্যালঘু তকমা দিয়ে জাতিকে বিভক্তি করে আজকে যদি তাদেরকে স্বনির্ভর করে দিত, শতভাগ তাদেরকে মানে একেবারে শতভাগ সচ্ছল করে দিত, তাহলে বুঝতাম যে না সংখ্যালঘু শব্দ ব্যবহার করে তাদেরকে স্বনির্ভর করেছে। কিন্তু তারা তো স্বনির্ভর হয় না। তারাও যদি 70 টাকা কেজি চাউল কিনা খাইছে, আমরাও 70 টাকার চাউল কিনা খাইছি। তাহলে জাতিকে বিভক্ত করা হলো কেন? যারা এই বিভক্তি করেছে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি। এবং পাহারার বিষয়ে আমি বলবো, পাহারা সবাই সবাইকে নিরাপত্তা দেওয়া এটি প্রত্যেক মানুষের নৈতিক দায়িত্ব বলে আমি মনে করি। শুধু হিন্দু সম্প্রদায়কে মুসলমান পাহারা দিবে, মুসলমান হিন্দু সম্প্রদায় তা না। আমরা সকলেই একটি সমাজবদ্ধ মানুষ, সমাজের নিরাপত্তার স্বার্থে সেখানে কোনো হিন্দু মুসলমান নাই, গরিব নাই, ধনী নাই, সবাই সমান। যার যার কর্ম সে করবে। কিন্তু আমরা যখন রাত্রি যাপন করি, বিছানায় যখন ঘুমাই, তখন ঘুমে যখন যাই, তখন কি আমরা কোনো গরিব আর ধনীর মাঝে কোনো পার্থক্য আছে? পার্থক্য নাই। নিরাপত্তা এইরকম, সকলের জন্য নিরাপত্তা দরকার। আমি মনে করি সেই শিলবাড়ির রেল লাইনের শেষ সীমানা থেকে কালীরহাটের ব্রিজ, চন্দ্রগতি ব্রিজ, রাজারদি এবং পেরিস মোহনসার বাড়ি এবং আরমান ভাইয়ের বাড়ি পর্যন্ত এই যে বিশাল এরিয়া, এবং এদিক দিয়ে শ্মশানের যে লিমনদের বাড়ির শেষ সীমানা পর্যন্ত, এটা একটা গ্রাম, একটি সমাজ, শিলমান্দির একটা অংশ হইল। সমাজ নামাজ যা কিছু আছে, চলাফেরা সবকিছু কিন্তু এই রাজারদি কেন্দ্রিক। তারা শুধু কাগজে পত্রে শিলমান্দির অন্তর্ভুক্ত, আর সকল কর্মকাণ্ডে কিন্তু রাজারদির সাথে সম্পৃক্ত। সেজন্য আমি অনুরোধ করব এই রেল লাইনের
উত্তর পাশ থেকে রাজারদি গ্রামের সর্বশেষ উত্তর পাশ পর্যন্ত যেই এরিয়াটুকু আছে, এর ভিতর যারা সমাজের যারা নেতৃস্থানীয় আছে তাদেরকে নিয়ে একটি উপদেষ্টা কমিটি করা হবে এবং প্রত্যেক মহল্লা ভিত্তিক পাহারার যে কমিটি আছে কমিটি করা হবে এবং এই উপদেষ্টা কমিটিরা প্রত্যেক পাহারা কমিটিদেরকে মহল্লা কমিটিদেরকে মনিটরিং করবে। তারা কখন বেরোচ্ছে, কে বেরোচ্ছে, আজকে কে পাহারা টিমের লিডার আছে, প্রত্যেক টিম লিডারের নাম্বার কিন্তু এই উপদেষ্টা কমিটির কাছে অবশ্যই থাকতে হবে। প্রতিদিনের যিনি টিম লিডার থাকবে প্রতি মহল্লা। তাহলে আমি মনে করি তারা কেউ না কেউ ফোন দিয়ে জানবে, পরিচয় দিবে, ফোন দিবে এবং যারা আপনারা ফোন দিবেন তাদের নাম্বার অবশ্যই টিম লিডারের মোবাইলে থাকতে হবে, কারণ যে কেউ ফোন দিয়ে বলতে পারে যে আমি অমুক। তাহলে নাম্বারটা যদি সেভ থাকে তাহলে বোঝা গেল কি জানা সত্যিকার অর্থেই উনি ফোন দিয়েছে। তাহলে আমরা আরো নিশ্চিন্ত মনে দায়িত্ব পালন করতে পারবো। রাতের অন্ধকারে সকলেরই একটু ভয় থাকে, এই ভয়কে জয় করে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা যেন হিন্দু মুসলমান এই রাজারদির যে ঐতিহ্য এটি যেন আমরা ধরে রাখতে পারি। যেমন বলে গেছে আমার পূর্বে যারা অনেকেই কথা বলেছে যে চিনিসপুর রাজারদি ডগরিয়া, এটা তো নিঃসন্দেহ এটি নরসিংদীর মাঝে একটি, আমি মনে নরসিংদী না সারা বাংলাদেশের মধ্যে একটি রোল মডেল হয়ে থাকবে, যেখানে হিন্দু মুসলমানরা একজন আরেকজনের জন্য অঙ্গাঙ্গি ভাবে জড়িত এবং যে কোনো সমস্যা হলে একজন আরেকজনের জন্য ঝাঁপিয়ে পড়ে। কেন বাইরের মানুষ এসে বুঝতে পারবে না যে কে হিন্দু কে মুসলমান। এইভাবে আমরা সে আমাদের পূর্ব বংশরা যারা ছিল তারা যেভাবে চলে গেছে আমরাও চলছি। আশা করি ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে আমাদের তারাও ঠিক এই যে ভ্রাতৃত্ব বন্ধন, এই যে আমাদের যে ঐতিহ্য এটা ধরে রাখবে বলে আমি বিশ্বাস করি এবং এটি বাস্তবায়ন তখনই হবে পরিপূর্ণভাবে। ভবিষ্যৎ প্রজন্মরা এটা থেকে শিক্ষা নিবে যে আমরা যে এখন আছি, এখন যেভাবে চলি তাদেরকে যদি আমরা ঠিক এইভাবে চলাফেরাটা শিক্ষা দিয়ে যাই। আর আমরা যদি মনে করি না না আমি মুসলমানের ছেলে ওদের সাথে মিশবো না, তুমি হিন্দুর ছেলে তুমি ওদের সাথে মিশবো না, এইভাবে পারিবারিক ভাবে যদি পৃথক না করি, আমরা যদি ভ্রাতৃত্বের হাত বাড়িয়ে দেয় তাহলে আমি মনে করি এই ঐতিহ্য অবশ্যই আমাদের টিকে থাকবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আর উন্নয়নের বিষয়